স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ ৩৮ জনকে পুশিনের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নিয়াজ আহমেদ শিপনের সাথে। শিপন, সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। তাসনিম, আপনি জানেন যে ৮টা সংবাদে আমি যেটি বলেছিলাম যে এখানে এই সীমান্তে দিয়ে ৩৮ জন কিন্তু পুশিনের চেষ্টা করেছে, যদিও বিএসএফ বাধা দিয়েছে। এখন পর্যন্ত ভারতের সীমান্তে তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়নি। আর বিজিবি এখন পর্যন্ত শক্ত অবস্থানে আছে। আর পাশাপাশি ভারতীয় বিএসএফ যারা আছে তারা কিন্তু এই বাংলাদেশের সীমান্তের দিকে বন্দুক তাক করে আছেন। এ কারণে এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু অনেকটাই উত্তেজিত আছে। আর এই পাশাপাশি যে হাতিবান্ধার একটি বনচুকি যে সীমান্ত আছে সেখানেও কিন্তু কয়েকজন আটক আছে। তারা আসামের এবং পাটগ্রামের সীমান্তেও বেশ কয়েকজন আটক আছে। তো এই বিষয়ে আসলে আমি বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যারা আসাম থেকে এসেছে অর্থাৎ ভারতীয় নাগরিক, তাদেরকে বাংলাদেশে আসলে কোনোভাবেই প্রবেশ দেওয়ার মতো নয়। আর ভারতীয় বিএসএফ এর সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে যে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে তারা যেহেতু ভারতীয় নাগরিক তাদেরকে ফেরত নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারতীয় বিএসএফ কিন্তু এখন পর্যন্ত সাড়া দেয়নি। তো আমি এখানকার যিনি ইউপি সদস্য আছেন তার কাছে আসলে জানতে চাবো যে ভোর থেকে তো আপনারা এখানে অবস্থান করছেন, এখন পর্যন্ত আসলে এই সীমান্তের অবস্থা আসলে সর্বশেষ কি, আপনার কাছে কি তথ্য আছে? আমি মোহাম্মদ মুস্তাকিন আলী, ইউপি সদস্য। দুর্গাপুর সীমান্ত 924 মেইন পিলারের 9 সাব পিলার 27/5/2025 তারিখে অনুমানিক রাত 2:02 সময় ভারতীয় 13 জন মোট সর্বমোট পুরুষ ও মহিলা এবং ছোট বাচ্চা সহ পুশ অ্যান্ড পুশ ব্যাক করার সময় দুর্গাপুর সীমান্ত বাহিনীর দলগত দল আটক দেয়। আটক দেওয়ার পর আমরা এলাকাবাসী জানতে পাই এবং স্থানীয় মসজিদ দ্বারায় মাইকিং করি। মাইকিং করার পর এখানকে বর্তমান হাজার হাজার জনগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আমি ইউপি সদস্য এবং আমার ইউনিভার্সিটির মেম্বার, গ্রাম পুলিশ, বিটিপি সহ বর্ডার গার্ড সহ আপাতত আমরা এখানে মানে ইনি যেটা বলছেন যে আসলে এই সীমান্তে তারা শক্ত অবস্থানে আছে এবং কোনোভাবে ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দিবে না। তা আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটি হলো লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তাসনিম, ধন্যবাদ শিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখেছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ঢিলেঢালা ভাব। শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকারী শিক্ষকরা স্কুলে গেলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণী কার্যক্রম। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন। তবে অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণী কার্যক্রম চলছে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ ৩ দফা দাবিতে ৫ই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কি বলছেন কর্মবিরতিতে থাকা শিক্ষকরা, আমাদের জানাবেন। ফারা, আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম বিভাগের প্রত্যেকটি জেলা এবং প্রতিটি স্কুলেই কিন্তু আমরা দেখছি কর্মবিরতির তেমন কোনো প্রভাব শিক্ষা কার্যক্রমে পড়েনি। একদিকে শিক্ষা অফিস থেকে যেমন মনিটরিং করা হচ্ছে, অন্যদিকে যারা শিক্ষক রয়েছেন বা আন্দোলনকারী রয়েছেন তারাও বলছেন শিক্ষার্থীদের পড়াশোনায় যেন বিঘ্ন সৃষ্টি না হয় এবং তাদের শিক্ষা কার্যক্রমকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করতে চান না, ফলে তারা ক্লাসে পাঠদান করছিলেন। তবে আজকে আমরা এসেছি নগরীর একেবারে প্রাণকেন্দ্র সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে আমরা ব্যতিক্রম চিত্র দেখেছি। কয়েকজন নারী শিক্ষিকা মিলে তারা মাথার উকুন বাঁধছিলেন এবং প্রধান শিক্ষক যিনি তিনি তার চেয়ারে বসে পান চিবাচ্ছিলেন। আমরা এসে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনাদের এখানে কর্মবিরতি চলছে কিনা। তিনি বলছেন যে যথারীতি ক্লাস চলছে, কিন্তু আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি। যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু কেউই ক্লাসে ফেরেননি এবং এখানে তেমন কোনো শিক্ষার যে পরিবেশ বা শৃঙ্খলা সেটিও আমাদের চোখে প্রতীয়মান হয়নি। প্রধান শিক্ষক মুশফিকুর রহমানের সাথে কথা বলবো, একটু জানতে চাই কর্মবিরতি চলছে কিনা এবং আপনারা কিভাবে এই কর্মসূচি পালন করছেন। কর্মবিরতি আমাদের এখানে নেই, আমাদের এখানে ক্লাস চলছে। তো আমরা তো ভিন্ন চিত্র দেখেছি, কোনো ক্লাসই আপনার শিক্ষকরা ছিলেন না। আসলে আজকে আমাদের একটা মিটিং আছে, জরুরি মিটিং উপবৃত্তি সংক্রান্ত। এই বিষয়ে আমরা একটু কোন কোন শিশুর কি কি সমস্যা এগুলো ফাইন্ড আউট করে
ওই অভিভাবকদের জানানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। মানে সবসময় এমন আসলে গোজামিল কিছু কথা আমরা শুনতে পাই। একটু ভিতরের চিত্র আপনাকে দেখাতে চাই। ভাড়াই এই বিদ্যালয়টিতে আমরা আসলে সচরাচরই শুনে থাকি এখানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং যেটি আসলে তদারকির অভাব থাকে শিক্ষা অফিস থেকে। গতকাল আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন যে আসলে তারা মনিটরিং করছেন, কিন্তু আজকের চিত্র আমরা ভিন্ন দেখলাম। একটু কথা বলি তোমার সাথে বাবা, তোমাদের সকাল থেকে ক্লাস হয়েছে কিনা বা কয়টি ক্লাস হয়েছে? আমাদের সকাল থেকে একটি ক্লাস হয়েছে। অর্থাৎ আমরা যখন এসেছিলাম গণমাধ্যম কর্মীদের দেখার পরেই একজন শিক্ষক এই ক্লাসে এসে তিনি পাঠদান করছিলেন। একটু আপনার সাথে কথা বলি, সকাল থেকে আসলে ক্লাস করেছেন কিনা এবং আপনাদের কর্মবিরতি তো চলছে, কর্মবিরতি পালন করছেন? আপনার বললো যে আমাদের উপবৃত্তি কাজটার জন্য আছে, আমাদের উপবৃত্তি কাজের ডেট সম্পূর্ণ হয়নি, আর সমস্যা দেখা যাচ্ছে আমাদের এনআইডির সাথে অভিভাবকদের মিল নেই, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা জানতে চাই ক্লাস করছেন কিনা বা কর্মবিরতি চলছে? না ক্লাস করছি, দুটোই চলছে। কর্মবিরতি কিভাবে পালন করছেন? বাচ্চাদের ক্লাস পড়া দিয়ে আমরা অফিসের কাজ করতেছি এই। অর্থাৎ ফাড়া আমরা যেটি শুনলাম যে তারা কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করছেন ঠিকই, তবে পাশাপাশি পাঠদানও করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে তাদের যে তিনটি দাবি, প্রথম দাবি হচ্ছে এন্ট্রি পদ হিসাবে সহকারী শিক্ষক পদকে 11তম গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করতে হবে, একই সাথে তাদের যে পদোন্নতি 10 বছর এবং 16 বছরের সেটি আসলে সংস্কার করতে হবে, এবং পাশাপাশি প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতি সেটি তারা দাবি জানিয়ে এই তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। তবে রংপুর বিভাগে এ নিয়ে শিক্ষা কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি। ফাড়া, ধন্যবাদ মাজেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম সকালে মুক্তি পেয়েছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সকাল 9:30টার দিকে তিনি ছাড়া পান। শাহবাগে তাৎক্ষণিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এটিএম আজহার কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার আজহারুল ইসলামের খালাসের রায়ের সংক্ষিপ্ত আদেশে তাকে অবিলম্বে জেল হেফাজত থেকে মুক্তি দিতে বলা হয়েছিল। মুক্তির আদেশের কপি কারাগারে পৌঁছালে সকালে তাকে মুক্তি দেওয়া হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এটিএম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম কোনো আসামি আপিল বিভাগের রায় খালাস পেলেন। নিক্কের সম্মেলনে যোগ দিতে জাপানের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 2:20 ক্যাথে এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। হংকংয়ে যাত্রাবিরতিকালে হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস সান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দুপুরে টোকিওতে পৌঁছানোর কথা তার। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের অংশ নেওয়ার জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। গেল সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। এছাড়াও জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তরুণ ভোটারদের কাছে টানার লক্ষ্যে আজ রাজধানীতে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। দলটির 3 সহযোগী সংগঠন যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের যৌথ উদ্যোগে দুপুর 12টায় নয়াপল্টনে শুরু হবে সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন তিনি। দলের নেতারা জানান, বিএনপির এই সমাবেশে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সমাজের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ও তরুণ ইনফ্লুয়েন্সাররা অংশ নেবেন। তারা বিএনপির 31 দফার গুরুত্ব এবং আগামী দিনে বিএনপি তরুণদের জন্য কী ধরনের উদ্যোগ নেবে তা তুলে ধরবেন। একই সঙ্গে এই সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা কী সে মতামত নেবে বিএনপি। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই উদ্দেশ্যে সেমিনার ও সমাবেশ করেছে বিএনপি। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সহিংসতায় দায়ের করা মামলাগুলোতে ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ ব্যক্তিদের জড়িত করার অভিযোগ উঠেছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন মামলায় প্রবাসী বিএনপি নেতাসহ অরাজনৈতিক সাধারণ মানুষকে আসামি করে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে নিরীহ ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কথা জানায় পুলিশ।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে একাত্মতা প্রকাশ করে মাঠে নামে বিএনপি। অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট সরকার পতনে ভূমিকা পালন করলেও দলটির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বিভিন্ন হত্যা মামলার আসামি করে। এমনকি আন্দোলনে আহতদের আত্মীয় স্বজনকেও করা হচ্ছে আসামি। শুধু তাই নয়, প্রবাসী সংবাদকর্মী কাউকে বাদ দেওয়া হচ্ছে না এসব মামলা থেকে। প্রায় 4 মাস হসপিটালে থাকার পরে আমি মোটামুটি সুস্থ হই, তারপর আমি বাসায় আসি। এখন আমার পরিবারের লোকজন সেই বৈষম্য বিরোধী মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। মামলা দেওয়াতে এখন আমার হাজবেন্ড বাসায়ও থাকতে পারতেছে না, এমনকি ওনার কোনো ট্রিটমেন্টও করতে পারতেছে না ভয় ভীতিতে, যদি আবার ধরায় দেয়। তবে মামলা দেওয়ার পিছনে যুবলীগ কর্মী আলামিন ও পুলিশকে দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বঘোষিত নেতা ও মামলার বাদী সালাউদ্দিন সাদিক। আলামিন হচ্ছে আগে যুবলীগ করতো, যুবলীগ কর্মী ছিল, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এদিকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এসব হয়রানিমূলক মামলা বন্ধে কাজ করছে মহানগর বিএনপি। আমাদের দলীয় প্রেসিডেন্ট সেক্রেটারি সহ থানার এবং ওয়ার্ডেন নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন একটা তালিকা করে যে আসলেই তারা এলাকার ষড়যন্ত্র করে বা শত্রুতামি করে দিয়েছে কিনা, সেটা আমরা দেখে আমরা তালিকাগুলো নিয়ে তারপর আমরা একটা ব্যবস্থা নিব। সঠিক তদন্তের মাধ্যমে আসল দোষীদের সাজা নিশ্চিত করার আশ্বাস পুলিশের। মামলা রুজু করার জন্য যে কোনো ব্যক্তি বা যে কোনো নাগরিক পুলিশ স্টেশন বা থানায় গিয়ে সে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করতে পারে। পুলিশের কাজ হলো সঠিক তথ্যটা সংগ্রহ করা এবং সঠিক তথ্য সংগ্রহের ভিত্তিতে পুলিশের যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি প্রতিবেদনটা দাখিল করে। সঠিক তদন্ত সাপেক্ষে আসল দোষীদের সাজা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমার বিপরীতে বেশি করে রাজস্ব আহরণের পরিকল্পনা করা হয়েছে। তবে চলতি অর্থবছরের 10 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 1.25 লাখ কোটি টাকা রাজস্ব আহরণ কম করতে পেরেছে এনবিআর। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সহ নানা অনিশ্চয়তায় রাজস্ব আহরণ কম হচ্ছে। তার মধ্যে আগামী অর্থ বছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা অবাস্তব পরিকল্পনা। আগামী 2025-26 অর্থবছরের জন্য 2 জুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন। যে বাজেট প্রস্তাব করবেন তার আকার চলতি অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। বাজেটের আকার কমানো হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে। এদিকে গত 10 মাসে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় 71,000 কোটি টাকা ঘাটতি দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় আগামী বাজেটে সংস্থাটির জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা থাকছে 5,18,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 38,000 কোটি টাকা বেশি। গবেষকরা বলছেন, বাজেটের আকার কমানোর পরিকল্পনা বাস্তবসম্মত হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বাড়িয়ে ধরার পরিকল্পনা পরিবর্তন করতে হবে। অগাস্ট মাসের পরবর্তী এখন পর্যন্ত বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন জিনিস নিয়ে অন এন্ড অফ বিক্ষোভ, যার ফলে একটা আউটপুট এবং সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে। সব মিলিয়ে অর্থনীতির গতি স্লথ, বিনিয়োগের গতি স্লথ, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের গতি স্লথ। তাহলে এই অবস্থায় আমরা আসলে খুব বেশি রেভিনিউ ইনক্রিজ আশা করতে পারি না আগামী ফিসক্যাল ইয়ারটাতে। তবে বাজেটে এই রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়ার সমালোচনা করে গবেষকরা মানুষের কর দেওয়ার বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। একটা নাম্বার বলে দিলেন, আমাদের অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা বললেন, এটা তো কোনো সময় সেটা অ্যাচিভ করেনি। নতুন আমি এমন একটা বন্দোবস্ত করছি যার ফলে আমার এই খাত থেকে ট্যাক্সের পরিমাণ বাড়বে, সেটা যদি না বলে আপনি একটা নাম্বার বলে দিলেন, সেই নাম্বার ডাজন্ট মেক এনি সেন্স। রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বিনিয়োগ, বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি অনেকটাই দুরূহ। এমন পরিস্থিতিতে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো, রাজস্ব সংস্কারের পাশাপাশি দুর্নীতি কমানোর উপরও জোর দিয়েছেন গবেষকরা। ট্যাক্স সিস্টেম যদি ট্রান্সপ্যারেন্ট হয়, এফিশিয়েন্ট হয় এবং কারাপশন ফ্রি হয়, তাহলে হবে কি বিনিয়োগ বাড়বে, তারপরে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে। অর্থনীতির প্রবৃদ্ধি, বিনিয়োগ এগুলো বাড়লে রাজস্ব বাড়বে। রাজস্ব আসবে কোথা থেকে? রাজস্ব বাড়াটা কোথা থেকে আসবে? আসবে এই যে ইকোনমির প্রবৃদ্ধি থেকে, গ্রোথ থেকে। জানা গেছে, প্রস্তাবিত বাজেটে 15% ভ্যাট হার বসানো, ব্যাপক হারে কর ছাড় কমানো এবং সংস্কারের উপর জোর দেয়া হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
পিরিয়ড বা মাসিক নিয়ে এখনো অনেক ভুল ধারণা ও কুসংস্কার আছে সমাজে। মাসিকের সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানে না অনেক নারী। বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে ট্যাবু ভাঙতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান। নানা রোগের ঝুঁকির বিষয়ে সচেতনতার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা প্রয়োজন বলে মনে করেন তারা। বাংলাদেশের প্রায় 5,40,00,000 নারীর পিরিয়ড বা মাসিক হয়, তাদের একটি বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠানগামী কিশোরী। এর মধ্যে 71% এখনও পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন নন, এমন তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভের। আমরা সারা জীবন কাপড় ব্যবহার করে আসছি, আমাদের প্যাড কেনার সামর্থ্য নাই। ভালো পরিষ্কার কাপড় না পিন দিলে অন্যান্য রোগে দেখা যায়। আঙ্গের সামর্থ্য নাই, প্যান্ট পরনের টাকা পয়সা নাই। আমরা ভালো পরিষ্কার কাপড় পিনতে আমরা ব্যবহার করে চলি। সচেতনতার অভাব এবং সামাজিক নানা ট্যাবুর কারণে এখনো এ বিষয়ে খোলামেলা কথা বলতে স্বস্তি বোধ করেন না নারীরা। স্কুলে পিরিয়ড হয়েছে, আমার পানির সুব্যবস্থা নাই, আমার সেখানে একটা সাবান রাখা নাই, আমার একটা প্যাড এমার্জেন্সি একটা দুটো রাখা নাই, তার তখন মানসিক অসহায়ত্ব কতটুকু। তাবুর কারণে এই সময় কিন্তু মেয়েরা অনেক বুলিংয়ের শিকার হয়। আমাদেরকে একেবারে ক্যাম্পেইনের মতো দিয়ে যেতে হবে যে মাসিক একটা স্বাভাবিক বিষয়, এটা লজ্জার কিছু নেই। জরিপ বলছে দেশের 71% প্রাপ্তবয়স্ক নারী পিরিয়ডের সময় ডিসপোজাল প্যাড ব্যবহার করেন না। স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করেন প্রায় 50% কিশোরী। ফলে বিভিন্ন রোগসহ গর্ভধারণে নানা জটিলতার সম্মুখীন হন তারা। রুরাল এরিয়াতে কিন্তু এখনও স্যানিটারি ন্যাপকিন হয়তো সেটা অ্যাভেলেবেল না। কিশোরী মেয়েরা হয়তো দেখা যায় যে তাদের কাপড়ের তৈরি প্যাড ইউজ করে বা কাপড় ইউজ করছে। এই মিনিস্ট্রিয়াল হাইজিনটা যদি মেনটেন না করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হয়, যেমন তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, জরায়ুতে ইনফেকশন হতে পারে, তার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। পেলভিক ইনফেকশন থেকে হয়ে কিন্তু ইন ফিউচারে দেখা যায় টিউবগুলো ব্লক হয়ে যেতে পারে। টিউব ব্লক হয়ে কিন্তু তার বন্ধ্যাত্বের মতো একটা সমস্যা হতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। পিরিয়ডের সময় মেয়েদের শরীরে যে ঘাটতি সৃষ্টি হয় তা পূরণে বেশি করে আয়রন ও ক্যালসিয়ামযুক্ত পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। এই সময়টা পার করতে হবে তাকে পরিষ্কার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দিন দিন যাত্রীর চাপ বাড়লেও ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক বগি নিয়ে চলছে সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের আন্তনগর ট্রেনগুলো। এতে মিলছে না পর্যাপ্ত টিকিট। প্রতি ট্রিপে লাখ লাখ টাকা আয়ের সুযোগ হারাচ্ছে রেলওয়ে। এ অবস্থায় বগি সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। সমস্যা নিরসনে কাজ করছে কর্তৃপক্ষ। সময়ের সাথে বাড়ছে প্রবাসী ও পর্যটনের জনপদ সিলেটের অর্থনীতির পরিধি, বাড়ছে দেশ বিদেশের মানুষের আনাগোনাও। সড়কপথে নানা সংকটের কারণে জনপ্রিয় হচ্ছে রেল ভ্রমণ। এমন বাস্তবতায় সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে 6টি আন্তনগর ট্রেন চলাচল করছে অর্ধেকের কিছু বেশি বগি নিয়ে। এ কারণে যাত্রীরা পাচ্ছেন না পর্যাপ্ত টিকিট। কিন্তু 10 দিন আগে ঢোকার পরেও দেখা যাচ্ছে টিকিট পাচ্ছি না। এই একটা সমস্যা। তার মানে কি যাত্রীর চাপ বেশি, এখানে বগি কম সেই তুলনায়। ট্রেন জার্নিটা সবাই এখন বর্তমানে পছন্দ করতেছে, সেই ক্ষেত্রে তো বগি বাড়াইলে আমাদের জন্য অনেক ভালো হয়। অনলাইনে আমরা যদি ঠিক মতো টিকিটগুলো পাই, যদি আমাদের হয়রানি না হইতে হয়, তাহলে আমি মনে করি যে আরও ভালো। এখানে বগি যদি বাড়ানো হয় অন্তত মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেন ভ্রমণ করতে পারবে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আন্তনগরের নতুন ইঞ্জিন 22টি বগি নিয়ে চলাচলে সক্ষম, কিন্তু ট্রেনগুলো ছুটছে 13 থেকে 14টি বগি নিয়ে। কমপক্ষে 3টা বগি, যেমন আছে 13টা বগি, আর 5টা বগি হলে কিন্তু আমার আরও 300টা সিট বাড়ায়। আমরা কিন্তু আরও 2 থেকে 3 লক্ষ টাকা আমরা আর্নিং করতে পারতেছি। আমরা ফলে কিন্তু আমার এই যে আমরা যে লসটা, আমরা 2 থেকে 3 লক্ষ টাকা পার ট্রিপের লস, এই লসটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারতাম। সিলেট থেকে প্রতি ট্রিপে রেলওয়ের খরচ 5 থেকে 7 লাখ টাকা, অথচ টিকিট বিক্রি থেকে আয় হচ্ছে 5 লাখের মতো। পর্যাপ্ত বগি সংযুক্ত থাকলে দ্বিগুণ আয় সম্ভব। এটা নিয়ে কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলাপ আলোচনা করতেছে যাতে বগি বাড়ানো যায়, এবং ইদানিং কিছু চুক্তিও করতেছে দক্ষিণ কোরিয়া এবং ইন্ডিয়ার সাথে। হয়তো বগি চলে আসলে আমাদের এই সমস্যাটা কেটে যাবে। তবে এসব ট্রেনে নতুন বগি সংযোজনে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ, জানালেন এই কর্মকর্তা। ভাড়ার সাশ্রয়ে, সময় সাশ্রয়ে কিংবা নিরাপদে ভ্রমণ, সব কিছুতেই সিলেট ঢাকা কিংবা সিলেট চিটাগাং রুটে সাধারণ যাত্রীরা ঝুঁকছেন রেলওয়ের দিকে। তাদের দাবি বগির সংখ্যা বৃদ্ধি করা হোক। এতে করে সাধারণের চাহিদাও যেরকম পূরণ হবে,
তেমনি লোকসানের মুখ থেকে রক্ষা পাবে রেলওয়ে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার পথ আরও কঠিন হলো। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাসকে শিক্ষার্থী ও ভিজিটর এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া স্থগিতের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপে ভিসা প্রত্যাশী বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালানো হবে। ক্ষমতায় আসার পর থেকেই নিজের এজেন্ডা বাস্তবায়নে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তি বন্ধ করতে ট্রাম্পের প্রচেষ্টা আদালত আটকে দিলেও এবার পুরো প্রক্রিয়াতেই হস্তক্ষেপ করল ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের যত দূতাবাস আছে সেগুলোতে শিক্ষার্থী ও ভিজিটর এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট দেয়া স্থগিতের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ কেবল বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ কর্মসূচির আওতায় নতুন ভিসার জন্য কোনো সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা যাবে না। সেই সাথে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট স্ক্রিনিংয়ের আওতায় আনতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান অপারেশন এবং ভেটিং প্রক্রিয়া পর্যালোচনা করে পরবর্তীতে নতুন করে নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়। এই প্রক্রিয়ায় ভিসা আবেদনকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে করা পোস্ট, শেয়ার ও মন্তব্য খতিয়ে দেখা হবে আবেদনকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিনা। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আশঙ্কায় পড়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে যেগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আর্থিকভাবে নির্ভরশীল। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।